আবার ঠিক কারণ বাজারের দিকে মিছিলটা করে মাত্র 9টি ফোন বিক্রির জন্য প্রতি বছর প্রায় বাংলাদেশে এমনিতেই আমাদের প্রোডাক্টের দাম অনেক বেশি, তার উপরে সরকার যদি এটাকে ভ্যাট ট্যাক্স করে এটার দাম দ্বিগুণ করে দেয়, সেক্ষেত্রে আমরা তো মানসম্মত কোনো কিছু ব্যবহার করতে পারবো না। আমরা তো এখন ডিজিটাল বাংলাদেশ বলে এটাকে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি একটা ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করতে না পারি, একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে না পারি একটা ভালো ফোন দিয়ে, সেক্ষেত্রে আমাদের কি হবে বলেন? এখানে কোটি কোটি মানুষ আছে আমরা যারা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করি, এটা তো ইম্পসিবল। আনঅফিসিয়াল ফোনের একটা মেসিভ ডিস্টেন্স না থাকে তাহলে কিন্তু মানুষ ফোনটা কিনবে না। আমাদের আনঅফিসিয়াল ফোন কিন্তু এই জন্য এত গ্রহণযোগ্যতা পেয়েছে বাংলাদেশে। এত অফিসিয়াল ফোন থাকতে আমরা আনঅফিসিয়াল ফোন বিক্রি করছি একটা ভালো প্রাইস ডিস্টেন্সের কারণেই। আমি এটাই যে আমরা অল্প, যেমন 15 থেকে 20% যে একটা ট্যাক্স সহনীয়, যেটা দেখেন আমরা হচ্ছে মূলত ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কাজ করি। আমাদের একটা ফোন মিনিমাম সেল হয় হচ্ছে আপনার 50, 1 লাখ, 1.5 লাখ টাকার ফোন। এই 1.5 লাখ টাকার ফোনের উপরে যদি আপনি 57% ট্যাক্স অ্যাড করেন, সেই ফোনের দাম হয়ে যাবে 1 লক্ষ টাকা বেশি, মানে 2.5 লক্ষ টাকা। তো এইটা তো এমনিতেই অনেক, মানে ফ্ল্যাগশিপ অনেক দামের একটা ফোন, এটার উপরে যদি একটা বড় একটা ভ্যাট বসানো হয় সেটার দামটা তো দ্বিগুণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি এই ফ্ল্যাগশিপ ফোনগুলোর উপরে আমরা যেই বাজারে আছি এখানে যেন একটা সাধারণ অল্প একটা যেন ভ্যাট ট্যাক্স দেয়, যেমন 15 থেকে 20% হলে এটা সবাই এটাকে অ্যাফোর্ড করতে পারবে আশা করি। এখন ডিস্টেন্সটাই যদি না থাকে, অফিসিয়াল ফোনের থেকে যদি আমাদের প্রাইসটা আরও ইভেন বেশি থাকে, তাহলে মানুষ ফোনটা কীভাবে অ্যাফোর্ড করবে? আমার কথা ওইটাই আর কি। বাংলাদেশে ধরেন অ্যাভারেজ 20 কোটি মানুষ আছে, তার মধ্যে 18 থেকে 19 কোটি মানুষের কাছেই আনঅফিসিয়াল ফোন। এই 18 কোটি 19 কোটি মানুষ কখনোই অফিসিয়াল ফোন 1 টাকার ফোন 3 টাকা দিয়ে কেউ কিনতে পারবে না, 1 লাখ টাকার ফোন 2 লাখ টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। তাই আমরা চাচ্ছি না যে 1 টাকার ফোন 2 টাকা আমরাও বিক্রি করি, বা আমরাও বিক্রি করতে পারবো না, কেউ কিনতে পারবে না। সেক্ষেত্রে আমরা কি ধরেন, যেমন কিছু ফোন আছে মার্কেটে, অপ্পো, ভিভো বা শাওমি, ইনফিনিক্স যেগুলো ফোন আছে, টেকনো, হ্যাঁ, যে ধরনের ফোন আছে এগুলো খুবই লো বাজেটের ফোন, এগুলা একদমই মানসম্মত ফোন না। ফেক রোম দিয়ে ফোনগুলো বিক্রি করা হয়, এগুলো সব কম দামি ফোন, 8,000 10,000 টাকার ফোন। হ্যাঁ, তার উপরে তারা চায়না থেকে এগুলো পার্টস কিনে এনে বাংলাদেশে ফিটিংস করতেছে, তারা কেজি ধরে আনতেছে, বিক্রি করতেছে, তারা কিন্তু ভ্যাট ট্যাক্স দিতেছে না। তারা অবশ্যই এটাকে কেজি ধরে আনতেছে, ওজন মন অনুযায়ী বা কেজি অনুযায়ী এটা কিনে এনে বিক্রি করতেছে, ভ্যাট ট্যাক্স দিতেছে না। এখন আমরা কাজ করি হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন নিয়ে, আইফোন, স্যামসাং, পিক্সেল, হ্যাঁ, ফ্ল্যাগশিপ ফোন, এগুলো ফোন এমনিতেই লাখ টাকা দাম। সেই ক্ষেত্রে এটার উপরে যদি 57% ভ্যাট ট্যাক্স দেয়, এটা ইম্পসিবল, এটা এমনিতে অনেক টাকা বেশি। সেক্ষেত্রে আমরা চাচ্ছি ভ্যাট ট্যাক্সটা কমায় এনে যেন এটা বৈধ পথে আমরা এনে বিক্রি করতে পারি। সাধারণ বাংলাদেশের যেই 18 কোটি মানুষ বললাম, যা 19 কোটি মানুষ যারা বললাম যে যারা আনঅফিসিয়াল ফোন ব্যবহার করে ফ্ল্যাগশিপ ফোন, তারাও যেন এটা মানে ইউজ করতে পারে একটু ইয়ের ভিতরে। সেক্ষেত্রে আমরা চাচ্ছি 18 থেকে 20 বা 25%-এর ভিতরে যেন একটা সর্বোচ্চ ভ্যাট ট্যাক্স বসে, আমাদেরকে এটা বৈধ করে দেয়, আমরা যেন এনে এটা ব্যবসা করতে পারছি। 57% যেই ট্যাক্স ধরা হয়েছে, 57% ট্যাক্সের প্রতিবাদে আমরা আজকে আন্দোলনে নামছি। কারণ 1 লাখ টাকার একটা ফোন কিনলে 57,000 টাকা ভ্যাট গুনতে হবে ট্যাক্স, এটা তো সাধারণ কাস্টমারের উপরেই যাবে। ঠিক আছে, সেই প্রতিবাদে আমরা আজকের আমাদের এই সমাবেশ। এবং আপনার 9টা সিন্ডিকেট কোম্পানির 20 লাখ পরিবারের উপরে অত্যাচার, আর 20,000 ব্যবসায়ী। এখানে খুবই শান্তিপূর্ণ একটা আমাদের আন্দোলন বা আমাদের যে দাবি দেওয়া, আমরা ওটা করতে আসছি। সরকার যে এখানে বলছে যে 57% ট্যাক্স, আমরা সরকারের কোনো বিষয়ই আমরা সরকারের বিপক্ষে না। এই জিনিসটাকে একটু কমে আনেন, যেটা জনগণ বা আমাদের পক্ষে একেবারে শিথিল হয় বা ওটা আমাদের জন্য একেবারে অ্যাফোর্ডেবল হয়। আমরা এমন একটা চাচ্ছি, লাইক 15 বা 20%, এটা হলে সবার জন্য ভালো হয়। আসলে এখানে মেন কথা হচ্ছে অফিসিয়াল আনঅফিসিয়াল বলতে ডিপেন্ড কোনোটাই না, ফোনের মধ্যে আমরা কোনো ডিপেন্ড খুঁজে পাই না। এটা হচ্ছে যে অফিসিয়াল বলতে বোঝায় যেহেতু আমাদের বাংলাদেশে কোনো ফ্যাক্টরি নাই, যেহেতু এটা স্যামসাং বাইরে প্রস্তুত হয় বা উৎপাদন হয়, অ্যাপেল বাইরে উৎপাদন হয়, তো সেই ক্ষেত্রে এগুলা বাংলাদেশে আনার জন্য একটা শুল্ক থাকে। তো যেমন অ্যাপেল বাংলাদেশে কোনো ফ্যাক্টরি নাই বা কোনো অফিসিয়াল শোরুম নাই, যেটা আমরা কোনোভাবে পার্টস হিসাবে, যেমন আইটেল, ইনফিনিক্স, তারা এখন সিন্ডিকেট করে তারা পার্টস হিসাবে ফোন আনে বাংলাদেশে ফিটিং করতেছে। তারা যদি 10 টাকার ফোন আনতেছে, তারা 12 টাকা সেল করতে পারতেছে। আর আমরা কোনো পার্টস হিসাবে আনতেছি না। অ্যাপেল, স্যামসাং এর যে ফ্ল্যাগশিপ ফোনগুলা, এগুলা একবার খোলা হলে এগুলা ডিমান্ড শেষ। একটা ফোন 1.5 লাখ টাকা হলে এটা একবার খোলা হলে এটার প্রাইস চলে আসে 1,20,000, 1 লাখ টাকায়। তো ওই হিসেবে আমরা ওইগুলো অফিসিয়াল, যেমন অ্যাপেল অথরাইজ থেকে আনলে যে প্রাইসটা পড়ে, বাংলাদেশে আনার পরে ওইটার ট্যাক্স হতে পারে মিনিমাম 10 থেকে 20%-এর ভিতরে। ওইটা ট্যাক্স যদি একটা, যেমন একটা 17 Pro Max,
এটা যদি আপনি এখন বাংলাদেশে অলমোস্ট 1,90,80 থেকে 90,000 টাকা চলতেছে, ওটা যদি 57% ট্যাক্সে নিয়ে যায় ওটা চলে যাবে অলমোস্ট 3 লাখ টাকার উপরে। তাহলে একটা স্বাভাবিক মানুষ কখনো 3 লাখ টাকা দিয়ে একটা ফোন কেনার জন্য প্রস্তুত না। যেহেতু একটা ফোন যদি দুবাই মার্কেটে সেল হয় 1 লাখ টাকা, বাংলাদেশে আসা পর্যন্ত সেটা ব্যাগ ট্যাক্স সহ 1,20,000 টাকা হইতে পারে, সে জায়গায় বা 1,15,000 টাকা হইতে পারে, সেই জায়গায় এটা ব্যাগ ট্যাক্স সহ একটা 1 লাখ টাকার ফোন কখনো 1,57,000 টাকা 60,000 টাকা মানুষ কেনার জন্য প্রস্তুত না। কারণ এখন ডিজিটাল যুগ, অ্যাপেলের সার্ভারে ঢুকলেই বোঝা যায় ডলারে কত টাকা ফোন চলতেছে, ইউএসএ ডলারে বলেন বা দুবাই রিয়ালে বলেন, সৌদি রিয়ালে বলেন। তো মানুষ কখনোই চিন্তা করবে না যে বাইরে থেকে যদি আমি 1 লাখ টাকা দিয়ে কিনতে পারি, বাংলাদেশে আসি কেন 1,60,000 টাকা হবে, সেটা হতে পারে 1,20,000 টাকা। ব্যাড ট্যাক্স দুইটাই দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের নিয়মের মধ্যে, আমাদের আয়ত্তর মধ্যে থাকতে হবে। আমাদের বাংলাদেশে 18 কোটি 20 কোটি জনগণের আয়ত্তর মধ্যে থাকতে পারে। পিলখানা হত্যাকাণ্ডের ক্ষতিগ্রস্ত সকল মিডিয়ার সদস্য এবং মিডিয়ার পরিবার, আপনাদের সকল জন্য অনুরোধ করছি। পূর্বে যারা চাকরিচ্যুত হয়েছেন, যাদের বিচার হয়ে গেছে, তাদেরকে এটাতে সংযুক্ত করা হবে না। তবু আমরা সহ পুরা বাংলাদেশ আজকে স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টের অপেক্ষায় আমরা আছি। আমরা চাই আজকে দিনের মধ্যে স্বাধীন তদন্ত কমিশন স্বাধীনভাবে কোনো সত্যে না থেকে স্বাধীনভাবে জনগণের সামনে রিপোর্ট উপস্থাপন করবেন। যদি উপস্থাপন করা না হয় তাহলে আপনাদের গোপনীয়ভাবে এই রিপোর্টকে দেশের সর্বশ্রেণীর জনতা সহ মিডিয়ার কল্যাণ পরিষদের সকল ক্ষতিগ্রস্ত মিডিয়ার সদস্য আমরা প্রত্যাখ্যান করব। আমরা দাবি জানাচ্ছি কোন লুকোচুরি অথবা কোন গোপনীয় খেলা এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে যেন না হয়। অতি সত্বর আজকের মধ্যে এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট উপস্থাপন করার জন্য আমরা আহ্বান করছি। মূলত আপনারা জানেন আজকে যে আমাদের সাংবাদিক সম্মেলনের বিষয়টা, সেটা হচ্ছে আপনারা সকলে অবগত আছেন, আমাদের যে সেটা স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে, ওনারা এটা নিয়ে আজকে সন্ধ্যা 6টার পরে হয়তোবা সাংবাদিক সম্মেলন করবে এবং আজকে যে ওনারা তদন্তটা করছে তার একটা রিপোর্টের দিচ্ছে। মূলত আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আমরা চাচ্ছি যে স্বাধীন তদন্ত কমিশন দীর্ঘ 9 মাস বা 1 বছর সময় নিয়ে যে তদন্তটা করছে, এটা যাতে জনসম্মুখে প্রকাশ করা হয়। মূলত দেখা গেছে ব্রিটিশ সরকারের আমলে যে তদন্ত কমিশনটা গঠন হয়েছিল ওইটাও কিন্তু জনসম্মুখে আসে নাই। তা আমরা চাচ্ছি আজকের যে সাংবাদিক সম্মেলনটা, সেটা হচ্ছে আমাদের একটাই, যে এই যে তদন্ত কমিশন যে কাজটা করছে এটা যাতে আলোর মুখ দেখে এবং জনসম্মুখে সেটা আসে, দেশের আপাময় জনগণ জানতে চায় প্রকৃত পিলখানা ঘটনা কি ছিল। আরেকটা জিনিস আপনারা সকলে অবগত হয়েছেন, সেটা হচ্ছে পিলখানার যে বিষয়টা, এটা কোথাও বিদ্রোহ ছিল না, টোটাল এটা পরিষ্কার হত্যাকাণ্ড ছিল। তা আমরা চাচ্ছি আজকে যে স্বাধীন তদন্ত কমিশন রিপোর্ট প্রকাশ করবে, এই রিপোর্টের মাধ্যমে যে এটা পিলখানা প্রকৃত পরিষ্কার হত্যাকাণ্ড ছিল, জাতির সামনে তা পরিষ্কার করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমরা 2009 সালের অন্যায়ভাবে চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত মিডিয়ার সদস্য এবং তাদের পরিবার, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে প্রায় 16 বছর পূর্বে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা মিডিয়ার সদর দপ্তরে বাংলাদেশের ইতিহাসে এক মর্মান্তিক কালো অধ্যায় রচিত হয়। আমরা বিশ্বাস করি মর্মান্তিক পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত সত্য উন্মোচিত হবে এবং সকল শহীদ ও ষড়যন্ত্রকারীদের শিকার ক্ষতিগ্রস্ত
হাজারো বিডিআর সদস্য এবং পরিবারের দীর্ঘদিনের বেদনা, অনিশ্চয়তা ও ন্যায় বিচারের প্রত্যাশার মুখোমুখি দাঁড়িয়ে এই কমিশনের রিপোর্ট জাতির কাছে সত্যের নতুন দুয়ার খুলে দেবে। যদিও কমিশন গঠনের চক্রান্ত প্রজ্ঞাপনের দুয়ের অন্য ধারা যোগ করার মাধ্যমে আমাদেরকে পূর্বে যে বিচার করা হয়েছিল তা অক্ষুণ্ণ রেখে আবারও বৈষম্যের মধ্যে ফেলে দেওয়ার কমিশনের কাছে আমাদের খুব বেশি আশা করা যাচ্ছে না। তারপরে যেহেতু প্রকৃত ষড়যন্ত্রকারী প্রতিরোধকে চিহ্নিত করার জন্য কাজ করছেন, তাই রাষ্ট্রের কাছে আমরা প্রত্যাশা রাখি এবং বছরব্যাপী দীর্ঘ পরিশ্রমের পর তৈরি করা শর্তযুক্ত তদন্ত কমিশনের সম্পূর্ণ প্রতিবেদনটি জনসাপেক্ষে দ্রুততার সাথে প্রকাশ করা হয় এবং 18 কোটি মানুষ এটা জানতে চায়, এটা প্রকৃত ঘটনা জানতে চায়। আপনারা সবাই জানেন আজকে স্বাধীন তদন্ত কমিশন জাতির কাছে এর প্রতিবেদন দাখিল করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমের প্রতিবেদন দাখিল করেনি, যা তদন্ত কমিশনের মাধ্যমে সঠিকতা উপস্থাপন করে জাতিকে এবং ক্ষতিগ্রস্ত সমস্ত মিডিয়ার সদস্য এবং তাদের পরিবারকে যে প্রকার সহায়তা সব জাতির কাছে ন্যায়ের বিচার মাধ্যম প্রকাশ করবেন এবং ইনসাফ করবেন। দেখেন, আমরা 24শে আগস্ট আমরা জুলাই থেকে 5 জুলাই থেকে আমরা এই ধরনের আন্দোলনগুলো আমরা বারবার করে আসছি। প্রত্যেকটা জেলায় আমরা 2বার করে আমরা সংবাদ সম্মেলন করছি এবং স্বাধীন মানববন্ধন করছি। ঢাকা কেন্দ্রীয় পর্যায়ে আমরা 5টা, শাহবাগ থেকে নিয়ে শহীদ মিনার পর্যন্ত আমরা আন্দোলন করছি, অবস্থান কর্মসূচি করছি। সরকারের স্বাধীন তদন্ত কমিশন থেকে নিয়ে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয় সব জায়গায় আমরা স্মারকলিপি প্রদান করছি, অবগত করছি। এবং গত 17 ডিসেম্বর আমরা আন্দোলন করে, আমরা শহীদ পরিবার একাত্রে আন্দোলন করে স্বাধীন তদন্ত কমিশন গঠন করছি। ওই রিপোর্টটা আজকে দিবে, কিন্তু রিপোর্টটা একবার বলে সকাল 11টা রিপোর্ট, একবার বলে 12টা, একটা বলে 1টা। তাই আমরা আজকে সংবাদ সম্মেলনটা করছি, যেন কোনো প্রকারে রিপোর্ট যেন লুকাইতে না পারে, যেন গোপন না থাকে। আমরা চাই এই রিপোর্টটা জনসম্মুখে প্রকাশ হোক। যদি আমিও যদি দোষী হয়ে থাকি, এই শহীদ মিনারে এনে আমাকে প্রকাশ্যে ফাঁসিতে দিল, এটা আমি জানাচ্ছি। আমরা চাই যারা প্রকৃতম দোষী তাদের বিচার হোক। নিরপরাধ যত লোক আছে তারা এই বিদ্রোহ তকমা থেকে যেন তারা মুক্তি পায়, এবং নিরপরাধ যত বিডিআর সদস্য আছে যেন তারা অতি দ্রুত কারাগার থেকে যখন মুক্তি পায়, এবং 18,519 জন বিডিআর তার হারানো সম্মানটা যেন ফেরত পায়। এটাই আমরা দেখেছিলাম যে প্লিজ বিডিআর বিদ্রোহ না, বিডিআর পরিকল্পিত হত্যাকাণ্ড। আপনারা কি মনে করেন যে এর সাথে বিগত দিনের যে সরকার ছিল সেই সরকারের কোনো রাজনৈতিক মহল কি জড়িত? আসলে এটা আমাকে জিজ্ঞেস করবে কিনা, এটা তো কালকে আপনাদের মিডিয়াতে, সংগ্রাম পত্রিকা, আরো কি কি পত্রিকা ইয়াতে চ্যানেলে প্রকাশ হয়েছে
তৎকালীন পাঁচজন নেতা, তৎকালীন সরকারের নেতার 5 জনের নামে প্রকাশ হয়েছে যে এটার সাথে জড়িত। এটা শুধু পরিকল্পিত হত্যাকাণ্ড নয়, এটা তাদের পরিকল্পনা, মহাপরিকল্পিত হত্যাকাণ্ড, যা ভারত সহ এটাতে জড়িত, যা তার প্রমাণ আছে ভারতের কিরকম ভারতীয় অস্ত্র, ভারতীয় গ্রেনেড, ভারতীয় সিলিং, ভারতীয় বাইনোকুলার, এভরিথিং সব কিছু পাওয়া গেছে। এটা বারবার প্রমাণিত, এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা পাচ্ছি। আমি তো পিলখানার সৈনিক না, আমি পিলখানার বাইরে সাতক্ষীরার সৈনিক। আমার চেয়ে আপনারা মিডিয়ারা এটা বেশি প্রকাশ করছেন, এটা সত্যতা আপনারাই জানেন। ধন্যবাদ। না, আমরা যেমনটা দেখছিলাম যে এটা কিন্তু আপনাদের মাধ্যম থেকে এমনটা কথা শুনে আসছে, কিন্তু মিডিয়া এটা প্রকাশ করছে। হ্যাঁ, যেমনটা আপনি দেখছেন, আপনাকে বলি, শহীদ ক্যাপ্টেন তানভীর সাহেবের ওয়াইফ তাসনুমা ম্যাডাম বারবার উনি প্রকাশ করতেছে যে উনার বাসায় কোনো বিডিআর সদস্য যায় নাই, গেছে 3 জন হিন্দিভাষী সদস্য, হিন্দি ভাষায় কথা বলে 3 জন সদস্য, বিডিআর এর পোশাক পরা। তো বিডিআর তো ভাই হিন্দি ভাষা কথা বলে না, তাহলে এটা তো স্বাধীন তদন্ত কমিশন এটা আমলে নিতে হবে, এটাই না।